আন্দোলনে আহতদের ডাকে গভীর রাতে এলেন 4 উপদেষ্টা। ভুল স্বীকার দায় নিলেন নিজেদের কাঁধে। আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার। গত 2 মাসে রাজধানীতে 68 খুন, মোহাম্মদপুরে 10 জন। নিয়মিত ছিনতাই দেশ ও স্থানে, নানান কারণ দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। জলবায়ু পরিবর্তনের কারণে সভ্যতা হুমকির মুখে COP29 সম্মেলনে প্রধান উপদেষ্টা। টিকে থাকতে নতুন সংস্কৃতি গড়ে তোলার আহ্বান। রোডম্যাপ দ্রুত ঘোষণার দাবিতে এবার 10 সাংগঠনিক বিভাগে সমাবেশ করবে বিএনপি। দল নিষিদ্ধ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। এই সরকারের মূল দায়িত্ব হবে নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। জোর করে ক্ষমতায় থাকতেই পঞ্চদশ সংশোধনী, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। শেখ মুজিবকে জাতির পিতা বলা সংবিধানের পরিপন্থী। গণতন্ত্রকে সংকুচিত করার জন্য গভর্নমেন্ট আর পার্লামেন্টে যারা প্লেস করেছেন, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ফ্রড অন দি কনস্টিটিউশন। হোয়াইট হাউসে জো বাইডেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক। নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস বিদায় মার্কিন প্রেসিডেন্টের। বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বপ্ন পূরণ হল না বাংলাদেশের। ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপের সঙ্গে লড়াই করে 1 গোলে হার। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সকাল 7টার সংবাদে। সঙ্গে আছে আমি কাজী আশা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। গভীর রাতে জুলাই আগস্ট আন্দোলনে আহতদের ডাকে হাসপাতালের সামনে ছুটে এলেন 4 উপদেষ্টা। নিজেদের ভুল স্বীকার করে দায় নিলেন নিজেদের কাঁধে, দিলেন রূপরেখা বাস্তবায়নের আশ্বাস। এর প্রেক্ষিতে সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। সুচিকিৎসা, পুনর্বাসন সহ নানা দাবিতে রাজধানীর অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকে অবস্থান নেন জুলাই আন্দোলনে আহতরা। এ সময় চোখে ব্যান্ডেজ, হাতে প্লাস্টার, হুইল চেয়ার ছাড়াও চেয়ার পেতে ভাঙা পা নিয়ে বসে থাকতে দেখা যায় আন্দোলনকারীদের। রাতের মধ্যে 4 উপদেষ্টাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে এসে তাদের দাবি পূরণের আহ্বান জানান তারা। উপদেষ্টা মণ্ডলী আসবে, সামনাসামনি আমাদের সাথে কথা বলবে, কথা বলে আমাদের কি দাবি সেটা তারা শুনবে, যদি যৌক্তিক হয় সেটা তারা বাস্তবায়ন করবে। এইভাবে আমরা অনেক দাবিগুলো বলছি, কিন্তু এই দাবি কোনো কার্যকর হয় নাই। গভীর রাতে হাসপাতালের সামনে ছুটে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সহ 4 উপদেষ্টা। জানান নিজেদের সীমাবদ্ধতার কথা। এ সময় ভুল স্বীকার করে দেন সমাধানের আশ্বাস। আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে, আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমরা চেষ্টা করেছি, চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না, কিন্তু আমরা কাজটা করতে পারি নাই। আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আজীবন, এবং আমরা শুধু গভর্নমেন্টের দিকে থেকে না, আজীবন এই গভর্নমেন্ট পড়ার পরেও যত লড়াই থাকবে আপনাদের সাথে মিলে লড়বো। আপনারা আমাদের ন্যায্যতা। আমরা কালকে যে কথা দিচ্ছি আমরা আমাদের কথা রাখবো। যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই, এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। হাসপাতাল সিন্ডিকেট জটিলতা সহ চলমান নানান পরিস্থিতির কারণে আহতদের কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না মেলার কথাও জানান উপদেষ্টারা। আলোচনা করে সমাধানের পথে হাঁটার আশ্বাস দেন তারা। আপনারা দয়া করে আমাদেরকে ওই পরিবেশটা করে দেন, আমরা যাতে বসে একটা রূপরেখা আগামীকালকেই ঘোষণা করতে পারি এবং সেটা বাস্তবায়নটা ডিসেম্বরের মধ্যে করতে পারি। এবং আপনাদের মধ্য থেকেও আপনারা প্রতিনিধি দেবেন এটা বাস্তবায়নটা মনিটর করার জন্য। পরে আশ্বাসের ভিত্তিতে সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। তবে দাবি আদায় না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি তাদের। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে কি অনৈক্য সৃষ্টি হয়েছে? দূরত্ব বাড়ছে কি অন্তর্বর্তী সরকারের সঙ্গে? দায়িত্বশীল 2 জন কথা বলেছেন নিউজ 24-এর সঙ্গে।
তাদের দাবি, মানুষের সমস্যা সমাধানের চিন্তা বাদ দিয়ে উপদেষ্টা হওয়া ছাত্র প্রতিনিধিরা ব্যস্ত অন্য কিছুতে। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিনের নিয়োগ নিয়ে এক ধরনের মতবিরোধ তৈরি হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে। এই দুজনকে দায়িত্ব থেকে সরাতে সরকারের কাছে আহ্বানও জানিয়েছে তারা। কেন তাদেরকে উপদেষ্টা হিসেবে চান না ব্যাখ্যা করেন সেই কারণও। বিগত যে ফ্যাসিস্টের হাতকে যারা শক্তিশালী করেছে সেরকম ব্যক্তিবর্গের নিয়োগও আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই নিয়োগগুলো আসলে দিচ্ছে কারা? বিকালবেলা মানুষ জানতো না যে কিছু একটা হতে যাচ্ছে, হঠাৎ করে দেখা যায় যে এখানে সন্ধ্যাবেলা একটা শপথ হয়ে গেছে। এভাবে মানুষের থেকে লুকিয়ে কি জন্য হচ্ছে 3 জন উপদেষ্টা নিয়োগ করা হলো। অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপে অসন্তোষের কথাও জানান ছাত্র সমন্বয়করা। এখানে যারা ছাত্র প্রতিনিধিরা আছেন, নানানভাবে যারা ওই উপদেষ্টা মহলের মধ্যে আছেন, তারা শুধু দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। জনগণের সমস্যা সমাধান করার দিকে তাদের কোনো ধরনের মনোযোগ নাই। তারা আছেন ওখানে কোরামবাজি করার জন্য। এক একজন এক এক কোরাম থেকে লোকজন ডেকে নিয়ে এসে উপদেষ্টা বানাই দিচ্ছে। উত্তরবঙ্গের মোট 16টি জেলা আছে, রাজশাহী এবং রংপুর বিভাগ মিলে মোট 16টি জেলা। এইখানে কি একজনও যোগ্য লোক খুঁজে পাওয়া যায়নি? এই ইস্যুতে চেষ্টা করেও অন্তর্বর্তী সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে নতুন দায়িত্ব পাওয়া সমালোচিত উপদেষ্টাদের অপসারণ করে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটিও। সজল দাস, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গেল 2 মাসে রাজধানীতে খুন হয়েছে 68 জন, যার মধ্যে শুধু মোহাম্মদপুরে খুনের ঘটনা ঘটেছে অন্তত 10টি। আইনশৃঙ্খলা বাহিনী বলছে ছিনতাই, ডাকাতি, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও বাজার দখল সহ নানা কারণে হয়েছে এসব হত্যাকাণ্ড। পুলিশের তথ্য মতে ঢাকার প্রায় 150টি স্থানে নিয়মিতই ছিনতাই হয়। বিশেষজ্ঞরা বলছেন এখনই অপরাধীদের দমন করতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হবে। নাইমা জিকর 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। 18 সেপ্টেম্বর সকাল 8টা সিসিটিভির ফুটেজে দেখা যায় মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এর একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন মহসিন নামে এক ব্যবসায়ী। আচমকা তার উপরে হামলা চালায় অস্ত্রধারী কয়েকজন লোক। ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় মাদক ব্যবসায়ী রাসেল ও তার 2 সন্তান মহসিনের উপর হামলা করেছে। এরপর থেকে আতঙ্কে স্থানীয়রাও। সে মাদক বেচতে চাইছিল গুলিতে, ওরা বাধা দিছে। অনুমতির সাথে আমি চলি, তার জন্য মনে করেন আমার একা পায়ে আমার দিয়ে দিছে। দুটি দিয়া ফালে টালে মহিলার সবকিছু লয়ে গেছে গা। তারপরে 3 দিন আগে আবার আমার থেকে মোবাইল 2টা ছিনতাই হয়েছে। দেশের যে পরিস্থিতি হয়েছে বুঝছেন, এভাবে মানুষ বাঁচা যায় না। আরেক সিসি ক্যামেরায় দেখা যায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এক ব্যক্তির কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে একদল কিশোর। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, পুরান ঢাকা, যাত্রাবাড়ি, উত্তরা সহ দেশের বেশিরভাগ স্পটেই ছিনতাই এখন নিয়মিত ঘটনা। পুলিশের তথ্য মতে ঢাকায় ছিনতাইকারী ও ডাকাতের রয়েছে 6200-র মতো সদস্য। দিন দিন এমন খুনের ঘটনায় উদ্বেগ বাড়ছে জনমনে। বিশেষজ্ঞরা বলছেন যত প্রতিকূলতাই থাকুক অপরাধীদের শক্ত হাতে দমন করতে হবে পুলিশকে। অপরাধগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এখন যে বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সাথে কিন্তু এলাকা ভিত্তিক যে আলাপ আলোচনাগুলো কিংবা সংলাপের প্রশ্ন অথবা নাগরিকরা কিভাবে ভূমিকা রাখতে পারেন সেই প্রসঙ্গগুলো নাগরিকদের কাছ থেকে জেনে এবং সেই ব্যবস্থাগুলোকে গ্রহণ করা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানালেন শুধু ঢাকাই নয়, সারা দেশে ছিনতাই ও অপরাধ নিয়ন্ত্রণে রাখতে থানাগুলোতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, বাড়ানো হয়েছে টহল। হত্যাকাণ্ডগুলি যে ঘটনা ঘটছে এটা মূলত আপনি জানেন যে পুলিশি কার্যক্রম তারা আস্তে আস্তে এখন অ্যাক্টিভেট হচ্ছে, তারা তাদের স্বাভাবিক কার্যক্রম ফেরত আসছে এবং তারা যখনই স্বাভাবিক কার্যক্রমগুলোকে পুরোপুরি ফেরত আসবে আশা করি তখন এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। যেসব ঘটনা ঘটে যাচ্ছে সেসব ঘটনা আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আমরা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হচ্ছি। আমরা চেষ্টা করছি যে কোনোভাবে আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা নগরবাসীকে একটা স্বস্তির পরিবেশ দেওয়ার জন্য। জানান এরই মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন মাদক ব্যবসায়ী, ডাকাত, ছিনতাইকারী সহ 842 জনকে আটক করেছে র‍্যাব। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি
পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ, হ্যাপি কাউ। গরুর দুধের স্বাদ সবাই পাক। বৈশ্বিক অর্থনীতির বর্তমান কাঠামো জলবায়ু ধ্বংসের মূল কারণ, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, পৃথিবীকে বাঁচাতে নতুন অর্থনৈতিক কাঠামো তৈরি করতে হবে, যার মূল ভিত্তি হবে সামাজিক ব্যবসা। আজারবাইজানের রাজধানী বাকুতে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন COP29-এ এ কথা বলেন তিনি। এ সময় মেধা, অর্থ আর যুব শক্তির সমন্বয়ে নতুন এক সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান ডক্টর ইউনুস। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের কারণে পৃথিবীর উষ্ণতা বাড়ছে, বরফ গলে ফুলে ফেপে উঠছে সমুদ্রপৃষ্ঠ। এর পেছনে অন্যতম কারণ বলা হচ্ছে উন্নত দেশগুলোর অনিয়ন্ত্রিত কার্বন নিঃসরণ। তবে এর জন্য দায়ী না হয়েও ভুক্তভোগী দেশ একেবারে ওপরের দিকে। জলবায়ুর সংকট যখন মানব সভ্যতার ধ্বংস ডেকে আনার হুমকি দিচ্ছে, তখন পুরো বিষয়টিকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে বিশ্বের প্রতি আহ্বান জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বললেন, মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গ্রহণ করতে হবে ভিন্ন জীবনধারা, গড়ে তুলতে হবে ভিন্ন এক সংস্কৃতি। Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর দৃষ্টিভঙ্গিকে পরিবেশ ধ্বংসের মূল কারণ হিসেবে উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন, এই অর্থনীতি ভোগের উপর ভিত্তি করে চলে। In order to survive, we need to create another civilization, a counterculture which is based on a different lifestyle. This will be an economy based primarily on zero personal profit. All that is on social businesses. Social business is defined as a non-dividend business addressed to solve social and environmental problems. It will facilitate entrepreneurship for the youth. Young people will get prepared through new education of entrepreneurship. শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য দারিদ্র্য। ডক্টর ইউনুসের এই 3-0 তত্ত্বকে ধারণ করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এর মাধ্যমেই গড়ে উঠবে নতুন এক সভ্যতা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পৃথিবী ও মানুষের জন্য কল্যাণকর এমন নতুন সভ্যতা গড়ার প্রচেষ্টায় বিশ্বের একটি নতুন অর্থনৈতিক কাঠামো দরকার। বুধবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে এলডিসি উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই রুদ্ধদ্বার বৈঠকে 5টি প্রধান জলবায়ু ঝুঁকিপূর্ণ স্বল্পোন্নত দেশ নেপাল, মালাভি, গাম্বিয়া, লাইবেরিয়া এবং বাংলাদেশের নেতারা যোগ দেন। নতুন কর্মসূচি নিয়ে আবারও রাজপথে সরব হচ্ছে বিএনপি। দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ আরও নানা দাবিতে 10 সাংগঠনিক বিভাগে সমাবেশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের সঙ্গে আলোচনা করে সমাবেশের দিনক্ষণ চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয় সবশেষ স্থায়ী কমিটির বৈঠক থেকে। বিএনপি নেতারা বলছেন, বিদ্যমান বাস্তবতায় ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র মোকাবেলা করতে রাজপথে নামার কোনো বিকল্প নেই। সাইফুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। ছাত্র জনতার বিপ্লবে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 3 মাসেরও বেশি সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় কিছুটা অস্বস্তি আছে বিভিন্ন রাজনৈতিক দলে।
শুরু থেকেই একদিকে সরকারকে সহযোগিতার কথা বলে আসছে বিএনপি, অন্যদিকে সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে দলটি। এমন বাস্তবতায় দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ আরও কিছু ইস্যুকে সামনে রেখে আবারও রাজপথে নামার কথা ভাবছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আগামী দিনেও গণতন্ত্রের পুনরুদ্ধারে যে কর্মসূচিগুলো থাকবে প্রত্যেকটার মধ্যে মানুষের ব্যাপক অংশগ্রহণই মানুষকে এবং দেশের মানুষকে মেসেজ দিবে যে আগামী দিনে কেই দেশের নেতৃত্ব দিবে। বাট আমরা জনগণের ইচ্ছার উপর, জনগণের মত প্রকাশের উপর আস্থাশীল। বিএনপি সিনিয়র নেতারা মনে করেন চলমান পরিস্থিতিতে ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র মোকাবেলা করতে মাঠের কর্মসূচির বিকল্প নেই। জানান, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি। যতদিন পর্যন্ত সরকার নির্বাচন ঘোষণা করে আমরা রাজপথেই থাকব। আপাতত আমরা আমাদের যে 31 দফা কর্মসূচি, এটি তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে জানাবার জন্যে আমরা মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন লেভেলেও আমরা আমাদের কর্মতৎপরতা চালাবো। এই বাংলাদেশের মানুষ গণতন্ত্রহীন অবস্থা বেশি দিন থাকুক এটা সহ্য করবে না, মেনেও নেবে না। কাজে সেই ক্ষেত্রে সময় বলে দিবে কর্মসূচি কি হবে, কর্মপন্থা কি হবে, এবং সেটা জনগণের দাবি, সময়ের দাবিতেই ঘোষিত হবে। দলের প্রতি জনগণের সমর্থন বাড়াতে পর্যায়ক্রমে জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত সমাবেশ করার চিন্তা করছে বিএনপি। এছাড়া আগামী 16 ডিসেম্বর উপলক্ষে ঢাকায় আরেকটি বড় র্যালি করতে চায় দলটি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মৌলিক সংস্কারের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। সব সংস্কারে তাদের হাত দেওয়ার প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি। বুধবার সকাল 10:30টায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনের পর কালীবাড়ির নিজ বাসভবনে এ কথা বলেন তিনি। তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি যে খুব বেশি প্রয়োজন নাই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে তার জন্য একটা কাজ তৈরি করা। আর সেই ভোটে রিগিং করার যে ব্যবস্থা আমলি করে গিয়েছিল সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজন থেকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো। সংবিধানে গণভোটের বিধান বহাল করতে হাইকোর্টের কাছে আর্জি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। জানান, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশের গণতন্ত্র ধ্বংস করা এবং সংবিধানের কবর রচনা করা হয়েছে। শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করে না, কিন্তু তাকে জাতির পিতা বলে তার সংবিধানে স্বীকৃতি দেয়া মূল সংবিধানের পরিপন্থী বলে হাইকোর্টকে জানান অ্যাটর্নি জেনারেল। 2011 সালের 30 জুন সংসদে পাশ হয় সংবিধানের 15তম সংশোধনী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে জাতির পিতার স্বীকৃতি দেয়া হয় শেখ মুজিবুর রহমানকে। এছাড়া সংবিধানের মৌলিক বিষয়গুলি সংশোধন অযোগ্য করা এবং অসাংবিধানিকভাবে কেউ রাষ্ট্র ক্ষমতা দখল করলে তাকে রাষ্ট্রদ্রোহ, অপরাধ বিবেচনা সহ বিভিন্ন বিষয় সংযুক্ত করা হয় সংশোধনীতে। তবে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সম্প্রতি দাখিল করা এক রিটের প্রেক্ষিতে রুল জারি করেন হাইকোর্ট। রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা বলেন, যারা নিশিরাতে ভোট ডাকাতির মাধ্যমে এমপি হয়েছিলেন তাদের ভোটে এই বিধান বাতিল হয়। 15th অ্যামেন্ডমেন্টের টোটাল স্কিমটাই হলো বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা, ফ্যাসিজমকে প্রলং করা, সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন যেটা সেটাকে লঙ্ঘন করা। এদিকে দুপুরে পঞ্চদশ সংশোধনীর বৈধতার রুল শুনানিতে পঞ্চদশ সংশোধনী সরাসরি
আজকে দুপুরে পঞ্চদশ সংশোধনীর বৈধতার রুল শুনানিতে পঞ্চদশ সংশোধনী সরাসরি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। গণতন্ত্রকে নির্বাসিত করার জন্য এই 7A এবং 7B ইন্ট্রোডিউস করা হয়েছে। এই কারণে যে মানুষকে ভয়ের সংস্কৃতিতে রাখা। আজ যে জনতা বিজয় অর্জন করছে, এটাই গণতন্ত্র, এটাই জনগণের ইচ্ছা। তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে গণতন্ত্র, মৌলিক অধিকার ও আইনের শাসনের কবর রচনা করা হয়েছে। বাঙালি হিসেবে যখন আনছেন, তখন এদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদেরকে আপনি এক্সক্লুড করছেন। এই এক্সক্লুশনটা উই দ্য পিপল অফ বাংলাদেশ এই কনসেপ্টের বাইরে, সুতরাং একটা বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশনের বাইরে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বিগত শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন বিটিভির সাবেক জিএম মাহফুজা আক্তার। শুধু শিল্পীদের জন্য বরাদ্দ থেকেই লোপাট করেন 21 কোটি টাকা। অভিযোগ রয়েছে রংপুর, ঢাকায় একাধিক সম্পদের পাশাপাশি কানাডাতেও কিনেছেন বিলাসবহুল বাড়ি। বুধবার দিনভর এসব দুর্নীতির বিষয়ে দুদকের মুখোমুখি হন মাহফুজা আক্তার। আমার নামে কোনো অভিযোগ নাই, আমি এখানে জানতে এসেছি। দুদকের বারান্দায় এক সময়ের প্রতাপশালী আওয়ামী লীগ সরকারের কর্মকর্তা মাহফুজা আক্তার। পতিত সরকারের আস্থাভাজন মাহফুজা বাংলাদেশ টেলিভিশনের সাবেক জেনারেল ম্যানেজার। বুধবার বিটিভির 21 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। এর মধ্যে শিল্পী সম্মানী খাত থেকে 13 কোটি টাকা দুর্নীতিবাজ 3 কর্মকর্তার সাথে যোগসাজশে লুটপাট করেন। আর চট্টগ্রাম কেন্দ্রে থাকাকালে 9-6 করেন 8 কোটি টাকা। বিগত 15 বছরের শিল্পী, কলাকুশলী, ঠিকাদার সহ সংশ্লিষ্টদের কাছ থেকে ঘুষ গ্রহণ, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও অনুষ্ঠান না বানিয়ে বিলের কোটি টাকা উত্তোলন করে গড়েছেন অঢেল সম্পদ। ঢাকায় একাধিক স্থানে প্লট, ফ্ল্যাট, রংপুরে 3টি বহুতল বাড়ি, এমনকি কানাডার টরন্টোতে কিনেছেন বিলাসবহুল বাড়ি। দুদক বলছে, অনুসন্ধানের প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদক নীতিমালা যেটা আছে তার ভিত্তিতেই অনুসন্ধান পর্বে ওনাদের সম্পদ বিষয়গুলো খোঁজখবর নেওয়ার জন্য ওনার একটা বক্তব্য নেওয়া হয়। হয়তো আজকে ওনার বিষয় এটাই ছিল। বিগত সরকারের আশীর্বাদ পুষ্ট সাবেক এই জিএম বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিটিভিতে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি জামাতের শীর্ষ পর্যায়ে নেতাদের নাম উল্লেখ করে 3 থেকে 4 হাজার নেতাকর্মীর নামে মামলাও করে। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। এখন থেকে বাজার ব্যবস্থাপনায় আর সিন্ডিকেট থাকবে না, থাকবে প্রতিযোগিতা, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাজার নিয়ন্ত্রণ করায় চ্যালেঞ্জ জানিয়ে বলেন, অভ্যন্তরীণ সরবরাহ বাড়িয়ে শিগগিরই বাজারকে সহনীয় করা হচ্ছে। নিউজ 24-কে এসব জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এমন একটা সময় আপনি দায়িত্ব নিয়েছেন, সে সময় আসলে বাজারের অবস্থাটা গত সরকারের আমল থেকেই মানুষের কাছে অসহনীয় উঠেছে এবং এই 3 মাসেও সরকার আসলে কতটা করতে পারছে, মানুষ আসলে এখনো বাজারের জিনিসপত্রের দাম হাতের নাগালে নাই। মাননীয় উপদেষ্টা, আপনি যে ব্যবসায়ী, আপনার কাছে চ্যালেঞ্জটা কি এই সময় এসে? আসলে সেম চ্যালেঞ্জ দ্যাট আপনি যেটা বলেছেন ওইটাই চ্যালেঞ্জ, এবং আমরা আমাদের সকল সহকর্মীকে একসাথে এক হয়ে আমরা সকল রকম অ্যানালিসিস করছি যে ব্যবসাকে আরো বেশি সংযুক্ত করা এবং বাজারে সরবরাহ বাড়ানো। আশাবাদী যে আসলে মানুষের কাছে বাজারটা সহনীয় হবে না, সেই প্রচেষ্টাই তো আমার একমাত্র কাজ। আজকের বিকালের বাজারটাও আপনার জন্য বেশি সহনীয় করতে পারি, তাহলে আমি খুব খুশি হব। সরবরাহকে চট করে হয় না, অবশ্যই না, অবশ্যই না। সেক্ষেত্রে কি, বাট সেই ক্ষেত্রে যে ডিসকানেক্ট গুলো আছে, যে অসঙ্গতিগুলো আছে, সেগুলোকে আমরা নির্দিষ্ট করার চেষ্টা করছি এবং আমরা আমদানি এবং স্থানীয় উৎপাদনকে একসাথে সম্মেলন করে এবং আমাদের যে আমাদের স্থানীয়ভাবে যে ইনভেন্টরিটা আছে সেটাকে কম্বাইন করে সকল কিছুকে আমরা একসাথে একযোগে কাজ করার চেষ্টা করছি। মানুষের জন্য আপনার শেষ মেসেজটা কি? বাজার নিয়ে সাধারণ মানুষের জন্য আমাদের প্রচেষ্টা সর্বোত্তমভাবে জারি আছে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা আমাদের প্রশাসনিক এঙ্গেজমেন্টটাকে আমি যতটুকু সম্ভব বাড়ানোর চেষ্টা করছি, ব্যবসায়ীদের সাথেও বিভিন্ন রকমের সলা পরামর্শ করছি, বিভিন্ন সভাও করছি। আগামীকালও আমি ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বসছি
এবং সামগ্রিকভাবে সংযোগ বৃদ্ধি করার চেষ্টা করছি। বাজারে সরবরাহ বাড়লেই আশা করা যায় আল্লাহর রহমতে, এবং এর মধ্যে আন্তর্জাতিক বাজারেও বিভিন্ন রকমের দর বৃদ্ধি, দর পতন, বিভিন্ন ঘটনা ঘটছে পণ্য ভেদে। সো এই জিনিসগুলোর কিছু রিফ্লেকশন তো আসবেই। অন্তর্বর্তী সরকার স্বল্পমেয়াদী আর নির্বাচিত সরকার করবে দীর্ঘমেয়াদী সংস্কার, এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা জানান নির্বাচিত সরকারের জন্য ব্যাংক খাতে সংস্কারে ফুটপ্রিন্ট রেখে যাওয়া হচ্ছে। যে কোনো মূল্যে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে বলেও ফের জানালেন অর্থ উপদেষ্টা। পিকেএসএফ এর 34 বছর পূর্তি। বুধবার আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্যে অর্থায়ন বিষয়ে আলোচনা করেন বক্তারা। এটা যত ছড়িয়ে যাবে, বিশেষ করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা আমাদের এর মধ্যে আত্মস্থ করতে হবে এবং এটা গ্রহণ করতে হবে। সেই জন্য ইনোভেশন, কন্টিনিউয়াস রিসার্চ, ডেভেলপমেন্ট শেখা এবং সেটাকে বাস্তবায়ন করা, সেটা আমাদের দরকার আছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, ট্যাক্স কমিয়েও দ্রব্যমূল্য কমানো যাচ্ছে না, তবে চেষ্টা করছে সরকার। ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না, অথবা সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না। আমি সেটা চিফ অ্যাডভাইজারগুলো দেখেন, খালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না, দ্রব্যমূল্য সেটা অনেকগুলো ফ্যাক্টর আছে। আমরা চেষ্টা করছি, থিংস আর নট ভেরি ইজি। সরকারের বিভিন্ন মেয়াদে সংস্কারের বিষয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমরা সংস্কার করতে চেষ্টা করছি, সংস্কার আগেও বলেছি, কিন্তু শর্ট টার্ম কিছু আমরা করবো, মিড টার্ম, লং টার্ম বলে পলিটিক্যাল সেটা করবে। কিন্তু আমি ওদের বলেছি, পছন্দ করি না অনেক পলিটিশিয়ান, যে আমরা যেগুলো করছি ব্যাংক সেক্টরে, আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাবো, যে অ্যাটলিস্ট এইটার উপর দিয়ে আপনি হাঁটবেন। অন্তর্বর্তী সরকারের বাকি কাজ করতে জনগণই নির্বাচিত সরকারকে চাপ দেবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সকাল 7টার সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। ডায়াবেটিস মানে সারা জীবন বয়ে চলা ক্ষত। এই রোগের কারণে সারা বিশ্বে প্রতি বছর মারা যান 10 লাখেরও বেশি মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের মতে বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিস ও সুস্থতা প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশেষজ্ঞদের মতে নিরাময় না থাকলেও এই রোগকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। দেহে বাসা বেঁধে ধীরে ধীরে ক্ষয় করে পুরো শরীর, এমন নীরব ঘাতক রোগ ডায়াবেটিস। রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রত্যেক দিন প্রায় 600 জনের বেশি ডায়াবেটিস রোগী আসেন চিকিৎসা নিতে। এরই মাঝে অনেকেই আছেন 20 বছরের বেশি সময় ধরে ভুগছেন ডায়াবেটিসে। তার ফলে দেখা দিয়েছে শরীরে আরো কিছু ভয়াবহ জটিলতা। ওই যে ডায়াবেটিসের লাগে ওই যে কিডনিতে সমস্যা দেখা দিচ্ছে, এখন আবার মাথা ঘোরে, বমি, এই ডে টেস্ট দিলাম কতগুলো, এখন তো কথাই কইতে পারে না ঠিক করিয়া। 3 ঘন্টা পর পর সামান্য কিছু খাওয়া বা পানি খাওয়ালে ভালো থাকে, নাইলে হাইপো হওয়ার সম্ভাবনাটা বেশি। পেশাবের ব্যাগটা বেশি হয়, এরকম আবার অনেক অনেক সময় আপনার পানি পিপাসা বেশি লাগে, বিভিন্ন জনের ব্যথা করে, গিরু গরু ব্যথা করে, পা ব্যথা করে, পা ফুলে যায়। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে ডায়াবেটিস রোগীর 97% টাইপ 2। তবে খাদ্য অভ্যাস পরিবর্তন, শারীরিক চর্চা ও ওজন নিয়ন্ত্রণে রাখলে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আমি এক্সারসাইজ করতে পারি, আমি কায়িক পরিশ্রম করতে পারি, আমি স্বাস্থ্যকর খাবার খেতে পারি, আমার ডায়াবেটিস, আমার প্রেশার আছে সেটাকে আমি কন্ট্রোল করতে পারি। এই জিনিসগুলোকে আমাকে অ্যাড্রেস করতে হবে, তাহলে কি হবে, এই যে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা কমে যাবে। চিকিৎসকরা জানান, একজন ডায়াবেটিস রোগীর প্রয়োজন খোলা জায়গা, স্বাস্থ্যকর পরিবেশ ও মানসম্মত খাদ্য। ব্যক্তিগত পর্যায়ে ডায়াবেটিস নিয়ে খুব বেশি করার নাই, কারণ
একজন লোক হাঁটবে, রাস্তা তো সে করতে পারবে না। এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যে সকলেই শারীরিক পরিশ্রম করতে বাধ্য এবং অস্বাস্থ্যকর খাদ্য বাজারে থাকবে না। ডায়াবেটিস বিশেষজ্ঞদের মতে ধীরগতির ঘাতক এই রোগ বয়ে আনতে পারে আরো অনেক ভয়াবহ রোগ। তাই সতর্ক থেকে জীবনযাত্রায় আনতে হবে পরিবর্তন। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। Excellence in quality. 5 আগস্ট সরকার পতনের পর সিলেট সীমান্ত থেকে লুট হয়েছে শত শত কোটি টাকার বালু পাথর। ব্যবসায়ীদের দাবি, প্রশাসনের ঢিলে ঢালা নজরদারির সুযোগ নিয়ে একটি চক্র এই কাজ করছে। এসব ঘটনায় উঠে আসছে স্থানীয় বিএনপি নেতাদের নামও। অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় পদ স্থগিত সহ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা বিএনপি। প্রশাসন বলছে, বালু পাথর লুট বন্ধে নিয়মিত অভিযান চলছে। সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলায় গড়ে উঠেছে অসংখ্য পর্যটন কেন্দ্র। জাফলং, বিছনাকান্দি, সাদা পাথর সহ নানা পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ পাথর ও বালু। এসব পর্যটন কেন্দ্রের বিভিন্ন অংশ ও সংরক্ষিত এলাকা থেকে অবাধে বালু ও পাথর তুলছেন শ্রমিকরা। কোম্পানিগঞ্জ সাদা পাথর এলাকায় বন্দি করা দেখে তোড়জোড় শুরু হয় এক পক্ষের মধ্যে। আরেকটি পক্ষ তেড়ে আসে ক্যামেরা ছিনিয়ে নিতে, দেয় হুমকি ধামকি। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, 5 আগস্ট সরকার পতনের পর এসব কোয়ারি থেকে লুট হয়েছে শত শত কোটি টাকার বালু আর পাথর। 5 আগস্টের পরে যেভাবে লুটপাট হইছে তা হয়তো নজিরবিহীন। এর আগে এরকম লুটপাট এই বাংলাদেশে হয় নাই কোনোদিন। বালু পাথর লুটের সাথে সম্পৃক্ত থাকায় এরই মধ্যে বিএনপির বেশ কয়েকজন নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে। দলের সম্মান ক্ষুণ্ণ করার ক্ষেত্রে যে কোনো পর্যায়ের নেতা হোক না কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া। ইতিপূর্বে আমরা কয়েকজনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। প্রশাসনের নজরদারির অভাবে বালু পাথর লুটপাট করে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ সচেতন মহলের। প্রশাসনের পদক্ষেপ কিংবা হস্তক্ষেপ যাই বলি, যদি এভাবে ঢিলে ঢালাভাবে চলে তাহলে আসলে হয়তোবা আমাদের জাফলংকে নিয়ে আরো কঠোরভাবে কিছু আমাদেরকে বেলাকে ভাবতে হবে। যদিও স্থানীয় প্রশাসন বলছে, সীমান্ত এলাকায় পাথর লুট বন্ধে নিয়মিত অভিযান চলছে। অভিযান চলমান আছে, কোথাও অভিযান বন্ধ নেই। যেসবের ক্ষেত্রে যারা জড়িত তাদের উপস্থিত পাওয়া যাচ্ছে, তাদেরকে তাৎক্ষণিক যদি মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির আওতায় আনা হচ্ছে। বালু পাথর লুট বন্ধে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অতিবৃষ্টিতে খুলনার ডুমুরিয়া, বটিয়াঘাটা ও ফুলতলায় সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ব্যাহত হচ্ছে রোপা আমন, শাকসবজি, পেঁপে ও তরমুজ চাষ। পানিতে ভেসে গেছে পুকুর ঘেরের শত কোটি টাকার মাছ। দ্রুত নদী খননের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে বিপর্যয়ের শঙ্কা সংশ্লিষ্টদের। জলবায়ু পরিবর্তন ও উজানে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় পলি পড়ে ভরাট হয়ে গেছে খুলনার ডুমুরিয়ার 11টি নদ নদী। চলতি বছর বৃষ্টির পানি নদীতে নিষ্কাশন না হওয়ায় সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। 2 মাসেরও বেশি সময় ধরে তলিয়ে আছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। নেই থাকার জায়গা, জ্বলছে না চুলাও। পুকুর ঘের ও ফসলি জমি পানিতে তলিয়ে থাকায় দুর্বিষহ জীবনযাপন করছেন এলাকার মানুষ। কাঁচা ফসল মায়ের, মাছ মায়ের, সবকিছু মায়ের। এখন তো পানি উঠে গেছে ঘর বাড়িতে, মাঠে ঘাটে কোনো ফসল পাতি নেই। এবং এই যে নদীর খনন না করলে আমাদের খুব সমস্যা। আমার বাড়ির 2 ফুট থেকে 2.5 ফুট পানি। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন স্থানে নদী দখল করে ভরাটের কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রভাবশালী কিছু মহল নদীর উপরে তাদের নিজস্ব স্থাপনা তৈরি করেছে। এখানে বড় বড় পিলার দিয়েছে, এখানে গরুর যে ফার্ম করেছে, ওখানে একেবারে নদীটা ভরাট করে ওখান থেকে পলিটা, ওখানে পানি উঠলে যে পলিটা, ওই পলিটা নামছে না। নদীর তলদেশ উঁচু হয়ে গেছে, এই কারণে ওই যে কাটাখাল সুইচ গেট যেটা বলে, এই সুইচ গেট দিয়ে আর পানি নিষ্কাশন হয় না।
জলাবদ্ধতা নিরসনে দ্রুত নদী খননের দাবি জানিয়েছে সচেতন মহল। এই নদীটা খনন করে দিতে হবে, দিলে যাতে নদীর স্রোত বাড়ে এবং উপরের যে পানিটা তারা তাদের চলে আসবে, কারণ উপরের পানি না আসলে এই এলাকা পানি সরবে না। পানি নিষ্কাশনের 3.25 কোটি টাকা ব্যয়ে রেগুলেটরে পাম্প স্থাপন ও নদী খননের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। 2টা ভাসমান এক্সকেভেটর এবং একটা লং এক্সকেভেটর দিয়ে কাজ চলমান আছে। কিছুদিন আগে ওই দিক দিয়ে পানি চলাচল করতো না, তবে বিগত 15 দিন ধরে পানি চলাচল স্বাভাবিক হয়েছে। দক্ষিণের মানুষের জীবন জীবিকা রক্ষায় পরিকল্পিতভাবে নদী খননে উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। তুমুল হইচই, আনন্দ, উৎসাহ, ঢাক ঢোল, খোল করতাল আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে কাল শুরু হতে যাচ্ছে মহা রাসলীলা। মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের মানুষ নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। পাড়ায় পাড়ায় এখন রাস উৎসবের রং। বাড়িতে বাড়িতে ছেলে মেয়েদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ। শ্রীকৃষ্ণের সুমধুর বাঁশির সুরে মুগ্ধ হয়ে গোপিনীরা নিজেদের সংসার ধর্ম বিসর্জন দিয়েছিলেন। কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করতে গিয়েছিলেন বৃন্দাবন। গোপিনীদের মনোবাসনা পূরণ করতেই শ্রীকৃষ্ণ রাসলীলার আয়োজন করেছিলেন। শারদীয়া পূর্ণিমার সেই রাতে অজস্র গোপী ও রাধার সাথে নৃত্যে মগ্ন হয়েছিলেন তিনি। এই বিশ্বাসে শ্রীকৃষ্ণের অনুসারীরা পালন করে আসছেন রাসলীলা। সিলেটের মৌলভীবাজারে মাধবপুর জোর মণ্ডপে 182তম ও আদমপুরে 43তম রাস উৎসবের আয়োজন করা হয়েছে। চলছে তারই প্রস্তুতি। মণিপুরী সম্প্রদায়ের নারীরা প্রস্তুতি নিচ্ছেন নৃত্যের। উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে হচ্ছে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। প্রায় মাসখানেক ধরে বিভিন্ন বাড়িতে চলছে রাস নৃত্য এবং রাখাল নৃত্যের মহড়া। আমরা অপেক্ষা করি যে এই দিনটা কোন দিন আসবে। সারা রাত ধরে আমরা নাচ করব, সবার সামনে অংশগ্রহণ করব। আশা করি আমাদের নাচ ভালো হবে। 15 হতে 20 দিন এটা মহড়া চলে, কিন্তু মহড়া চলার পরে এই রাস পূর্ণিমার দিন পুরাপুরি শেষ হয়ে তা প্রশিক্ষণ করি। আস্তা রাসলীলা প্রশিক্ষণ করিয়া মণ্ডপে গিয়া এটা দিব। আমাদের এই উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাদর নিমন্ত্রণ থাকে। শুক্রবার সকালে আনুষ্ঠানিকতা শুরু হয়ে চলবে পরদিন ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত। এরই মধ্যে রাস উৎসবের সব প্রস্তুতি প্রায় শেষ বলে জানিয়েছেন আয়োজকরা। আমি আশা করছি প্রত্যেক বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে আমরা নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে আমরা এটা সঠিকভাবে এটা উদযাপন করতে পারবো। মণিপুরীদের প্রধান উৎসব উপলক্ষে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবছর এই উৎসবটি যেন আনন্দঘন পরিবেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উদযাপন করা যায়, সে লক্ষ্যে ইতিমধ্যে উপজেলা প্রশাসন এবং আমাদের পুলিশ বাহিনী কর্তৃক সমন্বিতভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। মণিপুরী সম্প্রদায়ের এই উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লাখো মানুষ মেতে ওঠেন আনন্দ উৎসবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। বিশুদ্ধ পানির অভাব যে শহরে, তার নাম রাজধানী ঢাকা, যেখানে প্রতি ফোঁটা পানি কিনে খেতে হয়। উচ্চমূল্যের বাজারে 1 লিটার বোতলজাত বিশুদ্ধ পানির জন্য যেখানে খরচ করতে হয় 30 টাকা, সেখানে মাত্র 80 পয়সায় 1 লিটার পানি দিচ্ছে ঢাকা ওয়াসা ও মার্কিন প্রতিষ্ঠান ড্রিঙ্কওয়েল। সারা দেশের 32টি এটিএম থেকে এই পানি কিনতে পারছেন গ্রাহকরা। ঘনবসতির শহর রাজধানী ঢাকা, যেখানে বসবাস করেন কমপক্ষে 2 কোটি মানুষ। বিপুল সংখ্যক এই জনগোষ্ঠীর জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিতকরণ নিয়ে যে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে ঢাকা ওয়াসা, তা বহু পুরনো গল্প। এমন বাস্তবতায় 2017 সাল থেকে ঢাকা ওয়াসা ও যুক্তরাষ্ট্রের ড্রিঙ্কওয়েল চুক্তিবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পানির এটিএম বুথ স্থাপন শুরু করে, যা এখন বিশুদ্ধ পানির নির্ভরযোগ্য ঠিকানা।
ঢাকা ওয়াসার যে ড্রিঙ্ক অয়েল যেটা তাদেরকে ধন্যবাদ, আমরা বাসার কাছে পানি পাচ্ছি। 1 লিটার পানি কিনতে গেলে 25 থেকে 30 টাকাও রাখে দোকানে, এখানে আমি 70 পয়সা লিটার পাচ্ছি। ভূগর্ভ থেকে উত্তোলিত পানি পরিশোধনের মাধ্যমে বিক্রি করা হয় এসব এটিএমে। ভ্যাট সহ প্রতি লিটার পানির মূল্য মাত্র 80 পয়সা। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং 50 টাকার বিনিময়ে নিবন্ধন করে যে কেউ এটিএম কার্ড নিতে পারেন। আর এই কার্ড এটিএম বুথে দিলেই স্বয়ংক্রিয়ভাবে বের হয়ে আসে পানি। নেই দুর্গন্ধ ও পানি ফুটানোর বিড়ম্বনা। এখান থেকে পানি নিয়ে আমরা সরাসরি খাইতে পারি, ফুটনি লাগে না, ফিল্টার করা লাগে না। ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে 300টি এটিএম বুথ স্থাপন করেছে ড্রিঙ্কওয়েল। গ্রাহক সংখ্যা 5.5 লাখ। গড়ে এই পানি পান করছে 25 লাখ মানুষ। চুক্তি অনুযায়ী 2026 সালের মধ্যে রাজধানীতে আরও 200টি এটিএম বুথ স্থাপন করবে এই প্রতিষ্ঠান। এখানে আমরা যে সেবাটার মাধ্যমে বা যে মাধ্যমটাতে পানিগুলো দিচ্ছি তাতে ব্যয়টা অনেকটাই মানুষের হাতের নাগালে। বিশুদ্ধ পানি সরবরাহে ড্রিঙ্কওয়েল গ্রাহকের আস্থা অর্জন করেছে বলেও দাবি কর্তৃপক্ষের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। গত অক্টোবরে মূল্যস্ফীতি আবার বেড়েছে যুক্তরাষ্ট্রে। মূল্যস্ফীতি কমার যে ধারা ঢাকা সেট পিস ডিফেন্ডিং নিয়ে আমাদের। এই ছিল নিউজ 24 সকাল 7টার সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।